বিসমিল্লাহির রহমানির রহিম। আইটি নেক্সট ডিজিটালের পক্ষ হতে সকল শিক্ষার্থী বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে পরম করুণাময় আল্লাহ তাআলার নামে পিএসপি মাইস্কুয়েল ভিডিও টিউটোরিয়াল আমরা শুরু করলাম। যাই হোক, আমরা এখানে পিএসপি মাইস্কুয়েল নিয়ে আলোচনা করব এবং পাশাপাশি বিভিন্ন টেমপ্লেট এবং সিএমএস এইগুলো সম্বন্ধে আলোচনা করব এবং পরে এগুলা। প্রথমত আমরা আগে জানি পিএসপি কি, মাইস্কুয়েল কি, এই সম্বন্ধে আমরা হালকা একটু ধারণা নেব। তারপরে আমরা লাস্টের দিকে টিউটোরিয়ালের এইগুলো সম্বন্ধে বিশদ আলোচনা করব। প্রথম অবস্থায় যদি আমি ডিটেলস একেবারে আলোচনা করতে যাই, হয়তো আমরা বোর ফিল করব বা শিক্ষার্থী বন্ধুরা আগ্রহ হারিয়ে ফেলতে পারেন যারা একেবারেই নতুন। আমি চেষ্টা করব এমন একজনকে উদাহরণ হিসেবে ধরে যে মনে করেন প্রথম অবস্থায় পিএসপি মাইস্কুয়েল শিখতে যাচ্ছে, এমন একজন পার্সনকে ধরে বা এমন একজন শিক্ষার্থী বন্ধুকে এক্সাম্পল হিসেবে ধরে তার জন্য তৈরি করতে যাচ্ছি। এবং এই লেভেল থেকে শুরু করে আমরা অ্যাডভান্স লেভেল, প্রফেশনাল লেভেল, মানে প্রত্যেকটা লেভেল আস্তে আস্তে আমরা আলোচনা করব এবং পিএসপির মাইস্কুয়েল এই প্রোগ্রামিংয়ে যত অলিগলি আছে সবগুলোই আমরা জানবো আস্তে আস্তে। তো সর্বপ্রথম যেটা আমাদের জানা দরকার, পিএসপি কি। অ্যাকচুয়ালি পিএসপি হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলতে পারেন। আসলে একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। অ্যাকচুয়ালি এটা ওয়েব ডেভেলপমেন্টের জন্য ব্যবহৃত হয়ে থাকে। আর এটা কীভাবে তৈরি হয়েছে, প্রথমে তৈরি হয়েছিল এটা একটা পার্সোনাল হোম পেজ তৈরি করার জন্য, জাস্ট কিছু ম্যাক্রো হিসেবে। অনেকের হয়তো ম্যাক্রো সম্বন্ধে ধারণা আছে যারা আমাদের ভিজুয়াল বেসিক 6 টিউটোরিয়াল দেখেছেন, ওখানে আমরা ম্যাক্রো সম্বন্ধে আলোচনা করেছিলাম। যাই হোক, এখানে ম্যাক্রো সম্বন্ধে আমরা আলোচনা করতে যাচ্ছি না। আমরা প্রথমত জানবো পিএসপি কি। যাই হোক, পিএসপি বর্তমানে পিএসপিকে বলা হয় হাইপারটেক্সট প্রিপ্রসেসর স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, এবং এটা বেসিক্যালি ওয়েব ডেভেলপমেন্টের জন্য, মানে ওয়েব ডেভেলপমেন্টের কাজে ব্যবহার করা হয়ে থাকে। এবং এটা এইচটিএমএল এর সাথে যোগ করা হয়, এইচটিএমএল এর সাথে কমিউনিকেশন করে কাজ করা হয়। এবং এটা হচ্ছে একটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ। তো আমরা সার্ভার সাইড এবং ক্লায়েন্ট সাইড এই দুইটা সম্বন্ধে একটু পরে আলোচনা করব। এর আগে আমরা দেখি পিএসপি কোথা থেকে শুরু হলো এবং কিভাবে শুরু হলো। আমি আগেই বলেছি পিএসপি হচ্ছে সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় যা এইচটিএমএল এর সাথে ব্যবহৃত হতে পারে, এবং আমরা এইচটিএমএল এর সাথে ব্যবহার না করলেও পারি। তারপর এইচটিএমএল এর সাথে ব্যবহার করাই ভালো, কারণ এইচটিএমএল থাকলে আপনার জন্য এটা খুব ইজি হয়ে যায় পিএসপির সাথে ইউজ করাটা। আমরা এইচটিএমএল একটা ভিডিও টিউটোরিয়াল বাইর করেছি, যদি আপনার কারো এইচটিএমএল সম্বন্ধে ধারণা না থাকে দয়া করে আপনারা আমাদের এইচটিএমএল এর ভিডিও টিউটোরিয়ালটি কালেক্ট করবেন এবং ওখান থেকে এইচটিএমএল সম্বন্ধে ভালোভাবে জেনে নেবেন। কারণ এখানে এইচটিএমএল সম্বন্ধে আলোচনা করা সম্ভব না, কারণ পিএসপি একটা বিশাল জিনিস, অনেক কিছু আলোচনা করতে হবে। যাই হোক, অতি ফার্স্টে এটা আপনার 1994 সালের দিকে পিএসপি জন্ম হয়ে ধরতে গেলে, আমি আগেই বলেছি এটা ওয়েব পাবলিশিং ম্যাক্রো হিসেবে জন্ম নিয়েছিল। আর এটা তৈরি করেছিলেন এরাসমাস লিউডর্ফ। এসব ম্যাক্রো হয়েছিল পার্সোনাল হোম পেজ টুলস হিসেবে, মানে পার্সোনাল হোম পেজ টুলসের হিসেবে ব্যবহৃত হওয়ার জন্য। এবং এই পিএসপি তখন ওয়েব পেজ তৈরি ও ফর্ম প্রসেসিংয়ের জন্য বেশ কিছু সুবিধা দিত, বিশেষ করে ডেভেলপারদের, মানে ওয়েব পেজ ডেভেলপার যারা করে তাদের দৃষ্টি আকর্ষণ শুরু হয় 97 কি 98 দিক থেকে। আর এটা 97 সাল থেকে ডেভেলপারদের একটা গ্রুপ এটির উন্নয়নের কাজে করতে শুরু করেন। আর তাদের সম্মিলিত প্রচেষ্টার ফল হিসেবে জন্ম নেয় পিএসপি বিভিন্ন ভার্সন, এবং ওটা ছিল ফার্স্ট 97 যেটা জন্ম নেয় সেটা ছিল পিএসপি 3। পিএসপি বিভিন্ন ধরনের ভার্সন আছে, আমরা এই ভার্সন সম্বন্ধে আলোচনা করব আস্তে আস্তে। এ হচ্ছে আপনার পিএসপি। পিএসপি হচ্ছে একটি ওপেন সোর্স প্রোগ্রামিং, আর ওপেন সোর্স মানেই হচ্ছে আপনার ফ্রি। এটাকে পিএসপি ও মাইস্কুয়েল দুটি ওপেন সোর্স, এটার জন্য আপনার টাকা দিয়ে কোনো সার্ভার কিনতে হয় না, বা ওপেন সোর্সের জন্য যেমন আপনার অন্য অন্য ডাটাবেস বা অন্য কোনো এসপি মাইক্রোসফটের প্রোগ্রামের জন্য আপনাকে টাকা দিয়ে কিনতে হবে, কিন্তু এটা হচ্ছে ওপেন সোর্স সম্পূর্ণ। এবং পিএসপি যে সুবিধাগুলো হচ্ছে সেগুলো আমি অল্প পরিসরে বলে যাচ্ছি। এক নম্বর কথা হচ্ছে এটা খুব দ্রুত গতির এবং
এটা আপনি ইচ্ছা করলে একটা 166 মেগাহার্টজ পিসিতেও পিএসপি স্ক্রিপ্ট রান করে দেখবেন। এটি অন্য অন্য প্রোগ্রামিংয়ের চেয়ে, ওয়েব প্রোগ্রামিংয়ের চেয়ে খুব দ্রুত গতির হয়ে থাকে। তারপর এটা হচ্ছে আপনার সুপিরিয়র মেমোরি ম্যানেজমেন্ট। তারপরে পিএসপি আপনার অন্যান্য দিক থেকে সাশ্রয়ী, কেননা কেনার পর তার লুকায়িত খরচ সবচেয়ে বিরক্তিকর। আপনি যদি কোনো হোস্ট কিনেন বা ডোমেন বা কোনো প্রোগ্রাম কিনেন, দেখবেন যে খরচ থাকে বিভিন্ন ধরনের, যেমন বিভিন্ন ধরনের খরচ আছে, এগুলো সম্বন্ধে আলোচনা নাই করলাম। তারপর আপনি মাইস্কুয়েল, যেটা ডাটাবেস হিসেবে ইউজ হচ্ছে, এটা নিয়ে আমরা মাইস্কুয়েল ডাটাবেস নিয়ে আমরা পরে আলোচনা করব। আমরা প্রথমে পিএসপি নিয়ে আলোচনা করব, তারপর মাইস্কুয়েল নিয়ে আলোচনা করব, তারপরে পিএসপি ও মাইস্কুয়েল দুটোকে একসাথে করে আলোচনা করব, এবং তারপরে আমরা কীভাবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করা যায় পিএসপি দিয়ে সেই ব্যাপারে আলোচনা করব। আর পিএসপি আপনার ক্রস প্ল্যাটফর্মের মাইগ্রেশন হচ্ছে। আর এখন আমরা জানি পিএসপি বিভিন্ন ভার্সন, কি কি ভার্সন আছে এবং কত সালে কিভাবে রিলিজ হয়েছে এগুলো সম্বন্ধে আমরা একটু জানি। অতি ফার্স্ট যখন আপনার রিলিজ হয় সেটা ছিল আপনার পিএসপি ভার্সন 1, ঠিক আছে। মেজর ভার্সন ছিল 1, মাইনর ভার্সন 1ই, 1.00 বলা হয়, এবং সেটা রিলিজ হয়েছিল মেবি আপনার 95 সালে, মানে 1995, এবং তাকে অফিসিয়ালি তাকে বলা হতো যে পার্সোনাল হোম পেজ টুলস, মানে পিএসপি টুলস। আর এটাই ছিল যে ফার্স্ট ইউজ অফ দ্য নেম পিএসপি। তারপরে যে ভার্সনটা আসে সেটা হচ্ছে ভার্সন 2, এবং মাইনর ভার্সন হিসেবে 2.00 ছিল, এবং এটা ছিল 97 দশকে, 1997, এবং এটা ছিল আপনার তখন এর আগের ভার্সনের চেয়ে ফাস্টার এবং সিম্পলেস্ট টুল। তারপর ভার্সন আছে 3, 97 কি 98 দিকে পুরোপুরিভাবে ডেভেলপার মানে যে পিএসপির যে ডেভেলপ গ্রুপটা ছিল, ডেভেলপার গ্রুপটা, তারা ক্রিয়েট করেন এটা 98 দিকে। তারপর আসে আপনার ভার্সন 4, যেখান থেকে বেসিক্যালি অবজেক্ট ওরিয়েন্টেডের ব্যাপারটা সম্পূর্ণভাবে শুরু হয়, এবং 4-এর কয়েকটা মাইনর ভার্সন ছিল, যেমন 4.00, 4.10, 4.2, 4.3.0, 4.40, 4.4.2, 4.4.8, 4.4.9 পর্যন্ত ছিল। এটাকে আপনি বলতে পারেন যে, এবং 4.4.3 ছিল মোর সিকিউরিটি এনহ্যান্সমেন্ট অ্যান্ড বাগ ফিক্স। আর সেটা ছিল গিয়ে আপনার 4.49 ছিল এই পিএসপি 4 ভার্সনের লাস্ট ভার্সনটা, মানে 4-এর, এবং এটা আপনার বাগস এবং অন্যান্য সমস্যা থেকে মানে খুব ভালো ছিল এবং দ্রুতগতির ছিল, এবং এটার মধ্যে আপনার মোটামুটি আমরা একটা সম্পূর্ণরূপে পিএসপির যে দ্রুতগতির যে ব্যাপারটা এবং পিএসপির যে প্রচলনটা সম্পূর্ণভাবে পাই, এবং এটা ছিল রিলিজ পাই 2008 সালে। তারপরে আসে আপনার পিএসপি ভার্সন 5, এবং 5-এর অনেকগুলো ভার্সনই রিলিজ হয়, এবং লাস্ট যে ভার্সনটা রিলিজ হয় সেটা ছিল 5.3.0, এবং তারপরে আপনার লাস্ট একবারে 2010-এর দিকে, মানে এটা 2010-এর মেবি জুন জুলাইয়ের দিকে 5.3.3 নামে একটা ভার্সন রিলিজ হয়, এবং সেটা ছিল আপনার খুবই সিকিউরিটির দিক দিয়ে এবং অন্যান্য দিক দিয়ে খুবই ইউজফুল এবং সুবিধাজনক। যাই হোক, এগুলোর সম্বন্ধে আমাদের আপাতত না জানলেও হবে। আমরা বেসিক্যালি প্রথমত পিএসপি সম্বন্ধে জানবো, এটাই আমাদের বেসিক্যালি ফার্স্ট টার্গেট, আমি আগেই বলেছি। এবং পিএসপির জন্য আপনার পিএসপি যদি আপনি ওয়েব বেস এবং সাথে ডাটাবেস একসাথে যদি করতে চান, মানে বেসিক্যালি যেটাকে বলা হয় ওয়েব ডাটাবেস অ্যাপ্লিকেশন, তাহলে আপনার পিএসপি মাইস্কুয়েলটাকেই প্রথমত চয়েসের তালিকায় রাখতে হয়, কারণ হচ্ছে দুটোই ওপেন সোর্স, ফ্রি। এই কারণে আমরা প্রথমত পিএসপি সম্বন্ধে যদি আলোচনা করবো, এবং পরে মাইস্কুয়েল আমি আগেই বলেছি। আপনার পিএসপির জন্য আপনি ইচ্ছে করলে পিএসপি এবং মাইস্কুয়েল এটা ইউজ করতে হলে আপনাকে আলাদা আলাদা করে আপনার ইনস্টল করতে হবে সফটওয়্যারগুলো। তো যাই হোক, এর জন্য আপনি বেসিক্যালি ইউজ করতে হলে 3টা জিনিস আপনার ইনস্টল করতে হবে। একটা হচ্ছে ওয়েব সার্ভার, পিএসপি এবং মাইস্কুয়েল ডাটাবেস। যাই হোক, ওয়েব ডাটাবেস নিয়ে কাজ করতে হলে আপনাকে HTML এবং এসকিউএল সম্পর্কে ধারণা রাখতে হবে। আমি এসকিউএল সম্বন্ধে আপনাদের ধারণা দেবো মাইস্কুয়েল পার্টটাতে যখন যাব, এবং টিসিপি আইপি নেটওয়ার্ক সম্বন্ধে ধারণা দেবো। আপাতত এগুলো সম্বন্ধে ধারণা দিব না, এই কারণে যে হয়তো আমরা প্রথমত পিএসপির সম্বন্ধে আগে জানি, তারপর এগুলো লাস্টের দিকে আমরা আস্তে আস্তে প্রয়োজন অনুসারে কাজ করব।
তো আপনি সঠিকভাবে যদি পিএইচপি কাজ করার ইচ্ছা থাকে এবং ইনস্টল করতে চান, তাহলে আপনাকে তিনটে জিনিস অবশ্যই ইনস্টল করতে হবে। আগেই বলেছি তিনটি সফটওয়্যার, সেটা হচ্ছে আপনাকে পিএইচপি এবং ডাটাবেস মাইএসকিউএল এবং একটু ওয়েব সার্ভার বা এইচটিটিপি সার্ভার। আপনি ওয়েব সার্ভার হিসেবে যে কোনো ইনস্টল করতে পারেন, যেমন ধরুন মাইক্রোসফট পিডাব্লিউএস, উইন্ডোজ 9X or ME, মাইক্রোসফট পিডাব্লিউএস or NT ওয়ার্কস্টেশন, মাইক্রোসফট IIS 3 or হায়ার। বেসিক্যালি অ্যাপাসিটি ইউজ করা হয়। তো যাই হোক, এগুলো আলাদা আলাদাভাবে ইনস্টল করতে পারেন আপনি এবং পরে কনফিগার করে নিতে হবে। আমি এই আলাদা আলাদাভাবে ইনস্টল করার ব্যাপারটা আমি আরও পরে লাস্টের দিকে দেখাবো, কারণ এটা প্রথমত খুব ঝামেলার ব্যাপার। এগুলোকে এক করতে প্যাকেজ আকারে পাওয়া যায়। যেমন আপনি যদি একটা সফটওয়্যার ইনস্টল করেন, তাহলে আপনি এই তিনটি জিনিস একসাথে পেয়ে যাচ্ছেন: অ্যাপাচি সার্ভার, ওয়েব সার্ভার এবং আপনার হচ্ছে গিয়ে মাইস্কুয়েল ডাটাবেস এবং পিএইচপি। সেজন্য আপনাকে ইনস্টল করতে হবে একটা প্যাকেজ। এরকম বাজারে অনেকগুলো প্যাকেজ আছে, আপনি ওয়েবসাইট থেকে নামিয়ে নিতে পারেন, এক্সাম্প বা ওয়াম্প এই টাইপের, এবং বহুত আছে, আমরা এগুলা আপনাদের দেখাবো। তার আগে আমরা জানি ওয়েব সার্ভার কি। ওয়েব সার্ভার বেসিক্যালি হচ্ছে একটা কম্পিউটার প্রোগ্রাম, মানে বেসিক্যালি এটা রেসপন্সিবল ফর অ্যাকসেপ্টিং HTTP রিকোয়েস্ট ফ্রম ক্লায়েন্টস এন্ড সার্ভিং ফ্রম HTTP রেসপন্স অ্যালং উইথ অপশনাল ডাটা কন্টেন্টস। মানে ওয়েব সার্ভারের আপনার যেটা হচ্ছে HTTP রিকোয়েস্ট, মানে পিএসপি আপনার হচ্ছে সার্ভার সাইড, আমি আগেই বলেছি এটা সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, মানে এটা সার্ভারে কাজ করে। এটা আপনার ক্লায়েন্ট, যেমন HTMLটা আপনার ক্লায়েন্ট সাইডে কাজ করে, এটার জন্য কোনো ওয়েব সার্ভারের প্রয়োজন হয় না। পিএসপির জন্য একটা সার্ভারের প্রয়োজন হয়, আমরা অ্যাপাচি সার্ভারটাই ইউজ করব। আর এর জন্য প্যাকেজ আকার বাজারে ওয়াম্প, এক্সাম্প এবং বিভিন্ন ধরনের আরও অনেকগুলো আপনার আছে, ওইগুলো সম্বন্ধে আস্তে আস্তে আমরা দেখো। প্রথমত আমরা এক্সামটা ইনস্টল করব, এবং এটা উইন্ডোজের জন্য। আবার যদি আপনি লিনাক্সে কাজ করতে চান, সেক্ষেত্রে ল্যাম্প আছে প্যাকেজ, এগুলো এক একটা। বেসিক্যালি আমরা উইন্ডোজের ক্ষেত্রে যেহেতু কাজ করছি, সেজন্য আমরা আপাতত এক্সাম বা ওয়াম্প ইনস্টল করে কাজ শুরু করব, এবং আস্তে আস্তে আমরা বিভিন্ন জিনিস সম্বন্ধে জানব। আর একটা জিনিস আমরা জানি, সার্ভার সাইড স্ক্রিপ্টিং এবং ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং কি। ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং হচ্ছে যেটা আপনার কম্পিউটারেই, মানে আপনার সাইডে, মানে ইউজারের সাইডেই জেনারেট হচ্ছে। আর সার্ভার সাইড হচ্ছে যেটা ওয়েব সার্ভার থেকে জেনারেট হয়ে একটা রেজাল্ট পাঠাচ্ছে। মানে আপনি যেমন ইউআরএল লিখলেন, লিখে একটা HTTP লিখে ধরেন আপনি একটা, যেমন ধরেন একটা সাইটের নাম লিখলেন, পিএসপির একটা সাইট, এটা যেমন ওয়েব সার্ভারে গিয়ে ফার্স্টে রিকোয়েস্ট পাঠাবে, এবং সার্ভার থেকে রিকোয়েস্ট পাঠালে সার্ভার রেসপন্স করে একটা রেজাল্ট পাঠাবে, মানে সেটা হচ্ছে আপনার সার্ভার সাইড। যাই হোক, আমি সার্ভার সাইড আর ক্লায়েন্ট সাইড দুইটা বেসিক কিছু পার্থক্য বলছি। যেমন সার্ভার সাইড যেটা আপনার এটা কাজ করে আপনার সার্ভার সাইডে, আর ক্লায়েন্ট সাইড যেটা সেটা ক্লায়েন্ট সাইডে করে থাকে। আর এটা ওয়েব ব্রাউজার দ্বারা এক্সিকিউট হয়, এবং আপনার আউটপুট যেটা হয় এটা, এবং আউটপুটটা আপনার ডিসপ্লে করে এক্সিকিউশন অফ স্ক্রিপ্ট, এবং ইচ্ছা করলে ইউজার সোর্স কোড দেখতে পারে, মানে ক্লায়েন্ট সাইডের যেটা। আর যেটা আপনার সার্ভার সাইড স্ক্রিপ্ট, সেটা ওয়েব সার্ভারে গিয়ে আপনার এক্সিকিউট হয়, এবং আউটপুট যেটা সেটা ওয়েব ব্রাউজারে দ্বারা বুঝতে পারবেন আপনি, কিন্তু আপনি সোর্স কোড দেখতে পারবেন না, মানে ইউজার সোর্স কোড দেখতে পারে না। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যেটা সার্ভার স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ, আপনার স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ সবচেয়ে মজার ব্যাপার যেটা হচ্ছে আপনার সার্ভার সাইডে আপনার এর এক্সিকিউট হচ্ছে, এবং ওইখানে আপনার ইচ্ছা করলে কোনো ইউজার কোড দেখতে পাচ্ছে না, এবং ওখানে একটা সিকিউরিটি ব্যাপার থেকে যাচ্ছে। সেজন্য সার্ভার সাইডের যদি আমরা উদাহরণ ধরি, পিএসপি, এসপি, জেটুই, যাই হোক এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এই লেকচারে আমরা পিএসপি সম্বন্ধে হয়তো আর আগাচ্ছি না, আমরা পরের লেকচারে, মানে নেক্সট লেকচারটিতে আমরা ওয়াম্প বা এক্সাম যে কোনো একটা ইনস্টল করে জাস্ট পিএসপির কাজটা শুরু করব। তাহলে আমাদের এই লেকচারটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।